So this is our last video regarding cash flow statement. Okay, তো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম যে তিনটে পার্ট হয়। ফার্স্ট পার্ট ইজ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, দেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, দেন ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। এই টোটাল তিনটে অ্যাক্টিভিটির ওপর বেস করে যে ভিডিওগুলো করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে সেগুলি আগে আমরা দেখিয়েছি এক একটা সিঙ্গেল ভিডিওতে। তো আজকে যে ভিডিওটা করব দ্যাট ইজ কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফলোইং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। ওকে, তো একটু পরেই তোমরা দেখতে পাবে, কিন্তু অঙ্কটি করার আগে কিছু টিপস আমি তোমাদের দিয়ে রাখতে চাইছি। নাম্বার 1, তোমরা দেখতে পাবে যে যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে দেবে তোমাদের একটা ব্যালেন্স শিট প্রোভাইড করবে। সেই ব্যালেন্স শিটের মধ্যে দেখবে আইদার ইন দ্য লায়াবিলিটি সাইড, মোস্ট অফ দ্য কেসেস লায়াবিলিটি সাইডই সেটাকে দেখা যায়, সেটি হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কিন্তু অনেক সময় তোমরা অ্যাসেট সাইডেও কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে দেখতে পাবে। তো এখন যে অঙ্কটা করব সেটা হলো ব্যালেন্স শিট, সেখানে প্রফিট অ্যান্ড লসটি বসে রয়েছে লায়াবিলিটি সাইডে। তোমরা ম্যান্ডেটারি, অন্তত আমার মেথডে ওয়ার্কিং পার্টে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি ছক কেটে নেবে। ছক কেটে প্রথম কাজ হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি ছক কেটে নেওয়া। ইট উইল লুক লাইক ট্রায়াল ব্যালেন্স লাইক দিস। ওকে, ফার্স্ট পার্টে এখানে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আমরা লিখে নেব বেশ একটু গ্যাপ দিয়ে লিখে নেব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তারপর খুব সামান্য গ্যাপ দিয়ে আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। এখানে লিখবো অপারেটিং অ্যাক্টিভিটি, এখানে লিখবো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এখানে লিখবো ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। এই ছকটি কেটে নিয়ে এগুলো লিখে নেওয়ার পর ওয়ার্কিং পার্টে আমরা একটি ম্যান্ডেটারি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে নেব টি ফরম্যাটে, নাম দেবো অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা ম্যান্ডেটারি। এছাড়াও যদি দেখি যে ব্যালেন্স শিটের মধ্যে প্রপোজ ডিভিডেন্ড বা প্রভিশন ফর ট্যাক্স রয়েছে, তাহলে আমরা তাদের জন্য কিন্তু আরো কিছু অ্যাকাউন্ট, আরো দুটো অ্যাকাউন্ট খুলে নেব। যদি দেখি শুধু প্রপোজ ডিভিডেন্ড রয়েছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের পাশাপাশি প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্ট খুলবো। যদি দেখি প্রভিশন ফর ট্যাক্স রয়েছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের পাশাপাশি আমাকে প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর যদি দেখি দুটোই রয়েছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের সাথে সাথে প্রপোজ ডিভিডেন্ড এবং প্রভিশন ফর ট্যাক্স দুটোই খুলে নেব। ওকে, তো খুলে নেওয়ার পর আমরা পোস্টিং করব। কিভাবে পোস্টিং করার পর আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবো সেটি গোটা বিষয়টা আমি এবারের ভিডিওটা একটু অন্যরকম ভাবে করেছি, মানে এবার আর কম্পিউটারের সাহায্য নিইনি, টোটাল বিষয়টা হাতে করেছি। তোমরা দেখো, নিশ্চয়ই বুঝে যাবে। ঠিক আছে, তো আবার বলছি, দিস ইজ দ্য লাস্ট ভিডিও অন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপরেও বলছি, যদি তোমাদের মনে হয় যে আরো কিছু অঙ্ক করে দেওয়ার দরকার আছে, তোমরা আমায় টেক্সট করলে আমি আবার নতুন ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জাস্ট আরেকবার রিপিট করছি, যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবে আগে ছকটা কেটে নেবে, কেটে নিয়ে এখানে বসিয়ে নেবে, লিখে নেবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, দেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি, দেন ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। তারপর ওয়ার্কিং পার্টে আমরা অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস খুলবো। যদি প্রপোজ ডিভিডেন্ড বা প্রভিশন ফর ট্যাক্স থাকে তাদের জন্য অ্যাডিশনাল আরো দুটো অ্যাকাউন্ট খুলবো, একটা থাকলে একটা খুলবো। খোলার পর প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স গুলোকে এখানে পুট করবো। ব্যালেন্স পুট করার সময় মনে রাখবে, যেহেতু ওগুলো ক্রেডিট সাইডের আইটেম, ওপেনিং ব্যালেন্স লিখবো ক্রেডিট দিকে, ক্লোজিং ব্যালেন্স লিখবো ডেবিট দিকে। যদি সেটা অ্যাসেট সাইডে থাকে তাহলে লিখবো ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে, ক্লোজিং ব্যালেন্স লিখবো ক্রেডিট দিকে। ওকে, তারপর একটা নির্দিষ্ট রুল অনুযায়ী সেগুলোকে ক্লোজ করবো। তবে ক্লোজ করার সময় মনে রাখবে, সবার শেষে কিন্তু অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লসকে বন্ধ করবে। বন্ধ করার পর এখানে যে রেজাল্ট আসবে, এদিকে কম পড়লে বলবো অপারেটিং প্রফিট, এদিকে কম পড়লে বলবো অপারেটিং লস। তো সেই অপারেটিং প্রফিট বা অপারেটিং লস সেটা নিয়ে চলে আসবো অপারেটিং অ্যাক্টিভিটির আন্ডারে। তারপর আরো কিছু কাজ আছে, সেটা যখন অঙ্ক করবো তোমরা দেখতে পাবে। ওকে, তো তোমরা নেক্সট অংশটা দেখতে থাকো। দেখো, একটি অঙ্ক নিয়েছি, অঙ্কটি পড়ছি, শোনো। ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে কি হয়েছে না, নিচে একটি ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, সেই ব্যালেন্স শিট থেকে আমাকে একটা কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে ফলোয়িং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। জাস্ট একবার অঙ্কটা পড়ছি, শুনে নাও। গুডউইল 40,000 and 25,000, fixed assets 46,000, then 83,500. Okay, then stock
11,000, 13,000। এইভাবে ডেটর রয়েছে, বিলস রিসিভেবল রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড রয়েছে, লায়াবিলিটি সাইডে শেয়ার ক্যাপিটাল রয়েছে, জেনারেল রিজার্ভ রয়েছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে, ক্রেডিটর রয়েছে, ব্যাংক ওভারড্রাফট রয়েছে, বিলস পেয়েবল রয়েছে, প্রপোজ ডিভিডেন্ড রয়েছে, তারপর রয়েছে প্রভিশন ফর ট্যাক্সেশন। তো অঙ্কটা সলিউশন করার আগে বলে নিই যে প্রথমে আমাদের একটি ছক কেটে নিতে হবে ফুল পেজ লাইক ট্রায়াল ব্যালেন্স, যার নাম হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ছকটি কাট কেটেছি, তোমরা একবার দেখে নিতে পারো। দেখো পুরো ট্রায়াল ব্যালেন্সের মতো একটি ছক, হেডিং দিয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। যেহেতু বছরটা শেষ হচ্ছে 2020-তে, আমরা এখানে লিখতে পারি 31/12/2020। লেখার পর আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টি পার্ট হয়। আমরা প্রথম পার্টে একটা বুলেট সাইন দিয়েছি, দিয়ে লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখবে এর মাঝখানে অনেকটা গ্যাপ রয়েছে, তারপরে খুব সামান্য একটু গ্যাপ দিয়ে লিখবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আমি যেভাবে ছকটি কেটে এই অ্যাক্টিভিটিগুলোর নাম লিখে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে ছকটা কেটে রেডি হয়ে থাকবে। তারপর তোমাদের বলেছিলাম যে ওয়ার্কিংস পার্টে একটি অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে নেব। এটা ম্যান্ডেটারি, মানে খুলতেই হবে অন্তত এই মেথডে। তারপর যদি ব্যালেন্স শিটে দেখো যে দেয়ার ইজ প্রপোজ ডিভিডেন্ড অর প্রভিশন ফর ট্যাক্স, তাহলে প্রফিট অ্যান্ড লসের পাশাপাশি আমাদের ওদের নামের অ্যাকাউন্টও খুলে নিতে হবে। তো এখন যে অঙ্কটা আমরা করব, সেই অঙ্কটিতে প্রপোজ ডিভিডেন্ডও রয়েছে, পাশাপাশি প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্টও রয়েছে। যে কারণে আমরা প্রফিট অ্যান্ড লসের পাশাপাশি প্রপোজ ডিভিডেন্ড এবং প্রভিশন ফর ট্যাক্সেশনের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। ওকে, তো এরপর যে অ্যাকাউন্টগুলো খোলা হলো সেই অ্যাকাউন্টে ওদের ব্যালেন্সগুলোকে ট্রান্সফার করতে হবে। ব্যালেন্স ট্রান্সফার করার সময় খেয়াল রাখবে যে ওই আইটেমগুলো কোন দিকের, অ্যাসেট সাইডের না লায়াবিলিটি সাইডের। দেখবে এই 3টে অ্যাকাউন্ট প্রত্যেকটাই লায়াবিলিটি সাইডে এক্সিস্ট করছে। তাহলে লায়াবিলিটির ওপেনিং ব্যালেন্স কীভাবে বসাবো না ক্রেডিট দিকে, আর ক্লোজিং ব্যালেন্স অপোজিট সাইড মানে ডেবিট সাইডে একটু নিচের দিকে বসাবো। তো দেখো আমি কিভাবে বসাচ্ছি। দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখছি বাই ব্যালেন্স B/D, it is 10,000. Okay, and then closing balance is 15,000. তাহলে ওপেনিং ব্যালেন্স যদি ক্রেডিট সাইডে লেখা হয়, তাহলে ক্লোজিং ব্যালেন্স লিখবো আমরা ডেবিট দিকে। একটু নিচের দিকে লেখো টু ব্যালেন্স C/D 15,000. ওকে, দেন প্রপোজ ডিভিডেন্ডের ব্যালেন্স দেখো। ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, আমরা একই রকমভাবে ক্রেডিট সাইডে লিখছি বাই ব্যালেন্স B/D 10,000 and closing balance is 5,000. অপোজিট সাইডে একটু নিচের দিকে টু ব্যালেন্স C/D 5,000. ক্লিয়ার? দেন প্রভিশন ফর ট্যাক্সও দেখো লায়াবিলিটি সাইডে বসে আছে। ওপেনিং ব্যালেন্স 10,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স ইজ 5,000। তাহলে একই রকমভাবে প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখছি বাই ব্যালেন্স BD 10,000 অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স ডেবিট সাইডে লিখছি টু ব্যালেন্স C/D 5,000. ওকে, তাহলে কি হলো না ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছকটা কেটে নিলাম, ভিতরে যেগুলো লেখা লিখে নিলাম। ওয়ার্কিংস পার্টে আমরা 3টে অ্যাকাউন্ট খুললাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা ম্যান্ডেটারি অর্থাৎ বাধ্যতামূলক, আর যেহেতু প্রপোজ ডিভিডেন্ড এবং প্রভিশন ফর ট্যাক্স ছিল তাদের জন্য এক্সট্রা অ্যাকাউন্ট খুললাম। খোলার পর প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্সগুলোকে আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা অঙ্কের ভিতরে ঢুকে যাব, মানে ব্যালেন্স শিটটা স্টাডি করি। দেখো অ্যাসেট সাইডে গুডউইল ছিল 40, হয়েছে 25, মানে গুডউইল কমে গেছে। জেনে রাখবে গুডউইল যদি কমে যায় তাহলে যতটা কমবে সেটা প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে লিখব টু গুডউইল
রিটেন অফ OFF কতটা কমেছে? 40 থেকে 25 হয়েছে, মানে 15,000 টাকা কমে গেছে। তাহলে এখানে লিখে দিলাম 15,000। ক্লিয়ার? দেন ফিক্সড অ্যাসেট, আমরা জানি ফিক্সড অ্যাসেটের রিলেটেড যে ম্যাটার সেটা চলে যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটির আন্ডারে। দেখো 46,000 ছিল, হয়েছে 83,500। ফিক্সড অ্যাসেট যদি কমে যায় তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের আন্ডারে লিখব পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস। এখন কতটা কমেছে না 500 37,500। মানে ফিক্সড অ্যাসেট বেড়েছে, মানে বুঝতে হবে ফিক্সড অ্যাসেট কেনা হয়েছে। এখন কিনলে যেহেতু টাকা চলে যায় তাহলে 37,500টা আমরা মাইনাস করব। ওকে, দেন স্টক, ডেটার, বিলস রিসিভেবল, দে আর অল কারেন্ট অ্যাসেট। আমরা এইরকম টেকনিক অ্যাপ্লাই করব যে কারেন্ট অ্যাসেটের পার্টটাকে সবার শেষে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্স বেরোবে অর্থাৎ অপারেটিং প্রফিট, সেটা অপারেটিং অ্যাক্টিভিটিজের আন্ডারে ট্রান্সফার করার পর আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির ট্রিটমেন্টটা দেখাবো। তাহলে এগুলোকে এখন পেন্ডিং রাখছি। চলে গেলাম লায়াবিলিটি সাইডে। দেখো শেয়ার ক্যাপিটাল ছিল 45, হয়েছে 65,000। শেয়ার ক্যাপিটাল বেড়েছে। আমরা জানি শেয়ার, ডিবেঞ্চার, এই রিলেটেড ম্যাটারগুলো কোথায় আসবে না, দে উইল কাম আন্ডার ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। তো যেহেতু শেয়ার বেড়েছে, ক্যাপিটাল বেড়েছে, আমরা লিখব ইস্যু অফ শেয়ার। কতটা বেড়েছে? 45,000 থেকে 65,000 হয়েছে, মানে 20,000 টাকা শেয়ার বেড়েছে। তাহলে কোম্পানির বাড়িতে টাকা ঢুকেছে, সেই জন্য প্লাস 20,000 হলো। নেক্সট জেনারেল রিজার্ভ। রিজার্ভ দেখো 15,000 থেকে 27,500 হয়েছে, মানে 12,500 টাকা রিজার্ভ বেড়েছে। তো রিজার্ভকে ক্রিয়েট করা হয় আউট অফ প্রফিট অ্যান্ড লস, দ্যাটস ওয়াই ইট উইল কাম ইন দ্য ডেবিট সাইড অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে কি হলো না, রিজার্ভ যদি বাড়ে তাহলে প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে লিখব। আমরা লিখছি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, কত না 12,500। ক্লিয়ার? দেন প্রফিট অ্যান্ড লস, যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলার এই মুহূর্তে দরকার নেই। ক্রেডিটর, যেহেতু কারেন্ট লায়াবিলিটি, এখন কথা বলবো না। ব্যাংক ওভারড্রাফট, ইট ইজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটাও এখন পেন্ডিং রাখছি। বিলস পেবেল ইজ আ কারেন্ট লায়াবিলিটি, এটাও এখন ভাববো না। প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, এটা নিয়েও কথা বলবো না। প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, তাই এটা নিয়েও এখন কথা বলবো না। ওকে, তাহলে এবার ক্লোজ করা যাক। ক্লোজ করার সময় সবসময় মাথায় রাখবে যে অ্যাডজাস্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে কিন্তু সবার শেষে বন্ধ করবে, তার আগে আমরা যে এক্সট্রা অ্যাকাউন্টগুলো খুলেছি সেগুলোকে বন্ধ করব। তো প্রপোজ ডিভিডেন্ড বন্ধ করার একটা বিশেষ টেকনিক আছে। টেকনিকটা হলো যে প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স থাকবে ডিউরিং দ্য ইয়ার সেটাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করলে জার্নাল এন্ট্রি প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা? 10,000 টাকা। ক্লিয়ার? এবার ডিভিডেন্ড দেয়া হলে আরেকবার লিখবে কোথায় না, ফিন্যান্সিং অ্যাক্টিভিটির আন্ডারে। এখানে লিখব প্রপোজড ডিভিডেন্ড পেড, proposed dividend paid, how much? It is 10,000। যেহেতু পেমেন্ট করা হচ্ছে, টাকা চলে যাচ্ছে, তাহলে 10,000 টাকা আমায় মাইনাস করতে হবে। ক্লিয়ার? নাও ব্যালেন্স দ্য প্রপোজড ডিভিডেন্ড অ্যাকাউন্ট। দেখো 10,000 প্লাস 5,000 ইট ইজ 15,000। ক্রেডিট সাইডেও লিখে দাও 15,000, ব্যালেন্স ইজ 5,000। it will be transferred to profit and loss account। আমি লিখছি P&L, তোমরা পরীক্ষার হলে কিন্তু লিখবে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবার দেখো প্রপোজ ডিভিডেন্ড অ্যাকাউন্টে লিখলাম বাই প্রফিট অ্যান্ড লস, সো ন্যাচারালি ইট উইল কাম ইন দ্য ডেবিট সাইড অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাজ টু প্রপোজড ডিভিডেন্ড। হাউ মাচ? ইট ইজ 5,000। ক্লিয়ার? Same technique should be followed in case of provision for taxation account. Okay, তো দেখো provision for taxation এর ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, আমাকে ডিউরিং দ্য ইয়ার এই অ্যামাউন্টটাকে পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট করলে হবে আবার টু ব্যাংক অ্যাকাউন্ট,
10,000, কিন্তু খেয়াল রাখবে যে ডিভিডেন্ড এবং ইন্টারেস্ট যদি পেমেন্ট করা হয় দে উইল কাম আন্ডার ফিনান্সিং অ্যাক্টিভিটি, বাট ইন কেস অফ ট্যাক্স যদি দেয়া হয় তাহলে সেটা অপারেটিং অ্যাক্টিভিটিজের সবার শেষের দিকে লিখে রাখবে লেস ট্যাক্স পেড। একমাত্র ট্যাক্সটাই মাইনাস হয় অপারেটিং অ্যাক্টিভিটি থেকে। কত টাকা? 10,000। যেহেতু ট্যাক্স দেওয়া হচ্ছে, পয়সা কমে যাচ্ছে, সেই জন্য 10,000 টাকা মাইনাস করা হলো। ক্লিয়ার? এবার প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্টটিকে বন্ধ করা যাক। 10 আর 5 দ্যাট ইজ 15,000। ক্রেডিট দিকেও লিখে দিলাম 15,000। বন্ধ করবো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে। সো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে প্রভিশন ফর ট্যাক্সে যদি বাই প্রফিট অ্যান্ড লস হয়, খুব স্বাভাবিকভাবেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টু provision for tax, it is 5,000. Clear? Now balance the profit and loss account. কত হবে? ডেবিট সাইড টোটাল ইজ 52,500। এটাকে আমরা ক্রেডিট দিকে অবশ্যই দিলাম 52,500। এটা থেকে যদি 10,000 মাইনাস করি it will be 42,500. This is called operating profit. Right here, operating profit. এইবার এই অপারেটিং প্রফিটটাকে নিয়ে চলে আসতে হবে অপারেটিং অ্যাক্টিভিটির আন্ডারে। এখানে লেখো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল changes. Amount is 42,500 ইনার কলামে লিখলে। এই অপারেটিং প্রফিট চলে আসার পর আমাদের কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি যে অ্যাডজাস্টমেন্টটা হয়ে থাকে সেটিকে করতে হবে। তো দেখা যাক, অ্যাসেট দিকেই যাই। স্টক দেখো 11 থেকে 13,000 হয়েছে, ইনক্রিজ করেছে। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির ক্যারেক্টার হলো অ্যাসেট যদি বাড়ে তাহলে লেস করতে হবে, অ্যাসেট যদি কমে তাহলে আমাদের অ্যাড করতে হবে। তো স্টক বেড়েছে, সেই জন্য আমাদের লেস করতে হচ্ছে। লেস ইনক্রিজ ইন স্টক, অ্যামাউন্ট ইজ 11 to 13, দ্যাট ইজ 2,000 মাইনাস হবে। ক্লিয়ার? দেন ডেটার, it was 18,000 but at present 19,000, that is ডেটার বেড়েছে 1,000 টাকা। আবার লেস করব, লেস ইনক্রিজ ইন ডেটার 1,000। ওকে, দেন বিল রিসিভেবল, it was 10,000 but at present 25,000। বিল রিসিভেবল বেড়েছে 15,000। এগেন এটাকে লেস করতে হবে, লেস ইনক্রিজ in bills receivable, that is 15,000. Okay, cash in hand, এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে, এটা আমরা পরে আলোচনা করব। লায়াবিলিটি সাইডে আসা যাক। দেখো ক্রেডিটর পড়ে আছে, বিলস পেয়েবল পড়ে আছে। ক্রেডিটর কমেছে, লায়াবিলিটি কিন্তু কমলে লেস করতে হয়, তাই লিখছি লেস ডিক্রিজ in creditor. How much? It is 2,000. Okay, then দেখো বিলস পেয়েবল আছে 8,000 ছিল, হয়েছে 11,000, মানে 3,000 বেড়েছে। বাড়লে অ্যাড করব, অ্যাড ইনক্রিজ in bills payable. How much? It is 3,000. Okay, এটা প্লাস হবে। এবার যদি আমরা 42,000 মাইনাস 2,000 মাইনাস 1,000 মাইনাস 15,000 মাইনাস 2,000 প্লাস 3,000 করি, রেজাল্ট আসবে 25,500। ওকে, সেখান থেকে ট্যাক্স পেড 10,000 মাইনাস করলে আউটারে যাবে 15,500 positive figure. What is this? This is cash flow from operating activity. Okay, now investing activity close করা যাক। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটির আন্ডারে
একটাই ডিজিট আছে, দ্যাট ইজ 37,500। তো ক্লোজ করলে আউটারে যাবে 37,500। ওকে, হোয়াট ইজ দিস? দিস ইজ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। যেহেতু মাইনাস ফিগার হয়েছে, আমরা এটাকে বলতে পারি ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ওকে, নেক্সট ফিনান্সিং অ্যাক্টিভিটি, প্লাস 20,000 মাইনাস 10,000। সো আউটারে যাচ্ছে প্লাস 10,000। ওকে, হোয়াট ইজ দিস? দিস ইজ ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। ওকে, নাও টোটাল করা যাক। প্লাস 15,500 minus 37,500 plus 10,000. The result will be minus 12,000. Since the result is minus or negative, we should write here net cash outflow. যদি ফিগারটা পজিটিভ হতো আমরা লিখতাম নেট ক্যাশ ইনফ্লো। ওকে, এবার এর সাথে অ্যাড করতে হয় ওপেনিং cash and cash equivalent। কিন্তু এই অঙ্কে একটা প্রবলেম হচ্ছে, ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখো দুদিকে আছে, কিছুটা পার্ট আছে অ্যাসেট সাইডে ক্যাশ ইন হ্যান্ড ফর্মে, আর কিছুটা আছে লায়াবিলিটি সাইডে ব্যাংক ওভারড্রাফট ফর্মে। সেই জন্য মার্চ করার জন্য আমরা ওয়ার্কিংস পার্টে আর একটা ওয়ার্কিংস করেছি ছোট করে, হেডিং দিয়েছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দুটো ইয়ার 2019 অ্যান্ড 2020। এর আন্ডারে আমরা ফিগারগুলোকে লিখছি। প্রথমে লিখছি ক্যাশ, ক্যাশের দেখো ওপেনিং ব্যালেন্স 3,000, তাহলে 2019-এর নিচে লিখলাম 3,000 আর 2020-র নিচে লিখলাম 1,000। যেহেতু ব্যাংক ওভারড্রাফট অপোজিট সাইডে আছে সেটা লেস করব, লেস ব্যাংক ওভারড্রাফট। How much? It is opening 15,000 and closing is 25,000. Okay, so 3,000 minus 15,000, that is minus 12,000. It is opening cash and cash equivalent. Now 1,000 minus 25,000, this is minus 24,000. This is closing cash and cash equivalent. Okay, এবার ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মাইনাস 12,000, সো এখানে লেখো মাইনাস 12,000। সো উপরে ছিল মাইনাস 12, নিচে মাইনাস 12, দ্য টোটাল আউটকাম উইল বি মাইনাস 24,000। তো দেখো দিস ইজ ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই দেখো আমাদের এখানেও বেরিয়েছিল ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মাইনাস 25,000। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আমরা টোটাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে শিখে গেলাম। এরপরেও যদি মনে করো যে আরও কিছু অঙ্ক দেখানোর তোমাদের প্রয়োজন রয়েছে, তোমরা আমায় মেসেজ করবে, টেক্সট করবে, আমি আবার নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে।